নিশ্চয়ই আরও মারতে চাচ্ছেন। অর্পণার মাথা ঘুরে উঠল, যার ফলে সে মাথা ঘুরে আদ্রিয়ানের পায়ের কাছে গিয়ে পড়ল। চোখ উঁচিয়ে সুষ্ঠব মানবের পা দুখানা দেখে অর্পণা সেটা চেপে ধরল। আদ্রিয়ানের পায়ে মাথা ঠেকিয়ে বলল, আদি ভাই, আমি আপনাকে ভালোবাসি, এতে কোনো মিথ্যা নেই। আমার ভালোবাসায় কোনো পাপ নেই আদি ভাই। আমি আপনার সাথে অসৎ কাজ করতে যাইনি, বিশ্বাস করুন। আপনি ওদেরকে বলুন না, আমি আপনার সাথে অসৎ কিছুই করিনি। বলুন না আদি ভাই, সবাই আমায় খারাপ ভাবছে। অর্পণার কথার প্রত্যুত্তর করল না আদ্রিয়ান। সে অর্পণার হাতের বাঁধন থেকে পা সরাতে চাইছে। অর্পণা আরও শক্ত করে ধরল আদির পা, ফোপাতে ফোপাতে বলল, আমি আপনাকে ভালোবাসি আদি ভাই, খুব ভালোবাসি। আমার মনটা ভেঙে দিবেন না প্লিজ আদি ভাই, প্লিজ। আদ্রিয়ানের রাগ তখনও আকাশচুম্বী। সে বিরক্তিতে কপাল কুঁচকে এক প্রকার জোরেই অর্পণার হাতের ভাঁজ থেকে পা ছাড়িয়ে নিল। কিন্তু অর্পণার পাতলা গড়ন সেই ধাক্কাটা সহ্য করতে পারেনি, ছিটকে পড়ে মেঝেতে। পা ছাড়িয়ে হনহন করে উপরে চলে যায় আদ্রিয়ান। থমকে যায় অর্পণা। জল জল চোখে আদ্রিয়ানের প্রস্থানের দিকে তাকিয়ে থাকে। আদ্রিয়ান তাকে লাথি মারল? অর্পণা কি এতটাই নিকৃষ্ট? এতটা? একটুখানি ভালোবাসা চাওয়ার বিনিময়ে তাকে এভাবে অপমানিত হতে হলো? কি দরকার এই ভালোবাসা? ভালোবাসা ভালো না। অর্পণার অবাকতার মাঝে শুনতে পেল কাইসার বাড়ির প্রতিটা সদস্যের অপমানজনক কথাবার্তা। কেউ কেউ তো ওকে অশ্রাব্য ভাষায় গালিগালাজও করেছে। কিশোরীর মনে ঘন আধার নামল। সেই আধার আরও গভীর হলো যখন দেখল তার নিজের মা তাকে এতটা লাঞ্ছিত হতে দেখেও চুপচাপ দাঁড়িয়ে আছে। অর্পণার অবাকতার মাঝেই ওর চুল ধরে টেনে ধরল কেউ। চোখ উঁচিয়ে দেখল এটা তার মায়ের বোন। সম্পর্কে খালামণি হয় না? লোকে বলে মায়ের পর খালারা নাকি সবচেয়ে আপন হয়। যেখানে মাই আপন নয়, সেখানে খালা, মামা, নানা, নানি তারা তো আর বলার নয়। অর্পণা তখনও কাঁদছে। কাঁদতে কাঁদতে মায়ের দিকে তাকাচ্ছে। আচ্ছা, মাম্মার কি একটু মায়া হচ্ছে না তার জন্য? যতই নতুন সংসার ছেলে মেয়ে হোক না কেন, অর্পণা তো তারই সন্তান। নিজের সন্তানের জন্য একটুখানি মায়া দেখানো কি পাপ? অর্পণার মনটা অভিমানে ছেয়ে গেল। অর্পণার তাকিয়ে থাকা দেখে সুস্মিতা কাইসারের মায়া হলো কিনা জানা নেই, তবে তিনি এগিয়ে গেলেন। বোনের হাত থেকে অর্পণাকে ছাড়িয়ে নিয়ে টেনে সদর দরজার বাহিরে নিয়ে গিয়ে বললেন, তুমি আর কখনো আমার কাছে আসবে না। তোমার আর আমার সম্পর্ক এ পর্যন্তই। বাইরে গিয়ে তোমার পাপাকে কল দিয়ে বলবে যেন এসে নিয়ে যায়। ভালো থেকো। কথাটা বলে অর্পণার হাত ছেড়ে ভিতরের দিকে চলে গেলেন। বিধ্বস্ত অর্পণা চেয়ে চেয়ে দেখল মাকে। মনে মনে তাচ্ছিল্য হাসল। মাম্মার যদি তার উপর মায়া থাকতো, তাহলে কোনোদিন তাদের সুখের সংসার ছেড়ে চলে আসতে পারত না। আসার আগে অন্তত ছোট্ট অর্পণার কথা ভাবত। অর্পণা সেদিন বেরিয়ে এসেছিল। হাঁটতে হাঁটতে হাতের চুড়ি, কানের দুল, গলার ছোট্ট পেন্ডেন্ট ছুঁড়ে মেরেছিল রাস্তায়। কাঁদতে কাঁদতে মুছে দিয়েছিল সকল সাজসজ্জা। সেদিন বৃষ্টি হয়েছিল, খুব খুব বৃষ্টি। সেই বৃষ্টিতে ধুয়ে গিয়েছিল এক কিশোরীর ভালোবাসা, ভালোবাসার প্রতি বিশ্বাস। হারিয়ে গিয়েছিল তার আবেগ অনুভূতি। সেদিন বৃষ্টির পানির সাথে বয়ে গিয়েছিল কিশোরীর চোখের পানি। এরপর এরপর আর কাঁদেনি মেয়েটা। শত কষ্টেও চোখ বেয়ে জল গড়ায় না তার। অর্পণার এই অবনতির জন্য দায়ী আমি, এই আদ্রিয়ান কাইসার। সেদিন যদি আমি ওকে একটু বুঝতাম, সম্মান করতাম, তাহলে আমাদের জীবনটা খুব সুন্দর হতো। প্রতিটা মানুষের জীবনের ট্র্যাজেডি থাকে, কিন্তু আমার আর অর্পণার জীবনের সবচেয়ে বড় ট্র্যাজেডি কি জানো? আমরা দুজনেই কাঁদলাম। অর্পণা যখন কাঁদলো আমি তাকিয়ে দেখলাম না। আজ আমি যখন কাঁদছি তখন অর্পণা দেখলো না। আমরা দুজন দুজনকে ভালোবাসলাম, তবে আলাদা আলাদা সময়। অর্পণা যখন আমায় ভালোবাসলো তখন আমি বুঝিনি আমাকে কতটা ভালোবাসা হয়েছিল। আজ অর্পণা বুঝতে চাইছে না তাকে ঠিক কতটা ভালোবাসা হচ্ছে। জীবন, হা হা জীবন।
বলতে বলতে ফুঁপিয়ে উঠল আদ্রিয়ান। ওর চোখের পানিতে ইরার কাঁধের জামাটা ভিজে গিয়েছে। কাঁদছে ইরাও। ভালোবাসায় এত যন্ত্রণা কেন? মানুষের জীবনে কেন ট্র্যাজেডি থাকতে হয়? কেন থাকে? এই তো তার জীবনেও আছে একটা অলিখিত অঘোষিত ট্র্যাজেডি, যার তল কেউ জানে না, কেউ না। ইরার ভাবনার মাঝেই শোনা গেল আদ্রিয়ানের আফসোসে ভরা কণ্ঠ। হলো না, আমার জানে আমার হলো না। তার সংসার হলো ঠিকই, তবে আমাদের হলো না। আমায় ক্ষমা করলে খুব পাপ হতো জান। এই পৃথিবীর নিয়ম বদলে যেত। কেন ভালোবাসলে না পাখি? কেন বুঝলে না আমায়? তবু সাধের পাখি দিল উড়াল এত কিছুর পর। কারে করলো জানি আপন, আমায় কইরা দিয়া পর। কি তুমি চাও রে পাখি, কি আর তুমি চাও? অতীতের তিক্ত স্মৃতিগুলো ভাবতে ভাবতে চোখ থেকে দুফোঁটা পানি গড়ালো অর্পণার। আগে সে কত বোকা ছিল, বাচ্চাদের মতো কি ন্যাকামিগুলোই না করেছিল। আর সেসবের সুযোগ নিয়ে কত মানুষ তাকে অপমান করেছিল, কত কিছু সহ্য করতে হয়েছে তাকে। অর্পণা যখন নিজের ব্যথিত হৃদয় নিয়ে চিন্তিত, তখনই কানে এলো দীপের গম্ভীর স্বরের ডাক। ভেলুরা, দীপের ডাক শুনে কেঁপে উঠল অর্পণা। এই সময় তো লোকটা গভীর ঘুমে থাকে, তাহলে আজ কি হলো? কোনো অসুবিধা হচ্ছে না তো? ভেবেই দীপের দিকে হালকা ঝুঁকে পরখ করে নিল। না, জাগেনি, তবে ঘুমের মধ্যেই বারবার ভেলোরা ভেলোরা বলে ডাকছে। অর্পণার মনটা শীতলতায় ছেয়ে গেল। কিছুদিন আগেও দীপ ঘুমের মাঝে পারু পারু করত, কিন্তু আজ দীপ ওর নাম নিচ্ছে, ভেলোরা বলে ডাকছে। অর্পণা মনের আনন্দটুকু প্রকাশ করতে দীপের প্রশস্ত বুকে মাথা রাখল। কাঁধের কাছে টি শার্টটা অল্প করে আঁকড়ে ধরে কানের কাছে মুখ নিয়ে আবদার ভরা কণ্ঠে বলল, আমি যদি কখনো মরে যাই আমার কবরটা পারোর পাশে দিবেন। যতবার আপনি পারোর সাথে সাক্ষাৎ করতে যাবেন, যেন আমিও আপনার সাক্ষাৎ পাই। মাঝে কেটেছে 2 মাস। দীপের মানসিক অবস্থার অনেকটা উন্নতি হয়েছে। সে এখন অনেকগুলো বাক্য একসাথে করে কথা বলে। অর্পণার সাথে বারান্দায় যায়, একসাথে কফি খায়, আগের মতো পাগলামি করে না। অর্পণা টুকটাক খেয়ালও রাখে, যদিও এটা সে প্রথম দিন থেকেই করত, আজও তাই করে যাচ্ছে। দীপ এখন আর পারুকে খোঁজে না, এখন সে তার ভেলোরাকে খোঁজে। দীপ যখন তীব্র অস্বস্তিতে ভোগে, আগের কিছু দৃশ্য মানুষপটে ভাসে কিংবা হ্যালুসিনেট করে, তখন তার ওষুধ হয় ভেলোরা। ভেলোরার গায়ের মিষ্টি ঘ্রাণ, কোমল হাতের স্পর্শ, মসলিন কামড়ের চেয়ে কোমল বদনের মিষ্টি ছোঁয়া, ভেজা চুলের শীতল আভা, ডাগর ডাগর চোখের আবেগী দৃষ্টি আর নিঃস্বার্থ টান, এগুলোই বরাবর ঔষধ হিসেবে কাজ করে দীপের। অর্পণার এই উদারতার ধৈর্য দেখে মির্জা বাড়ির সবাই এখন আর অবাক হয় না। এতদিনে তারা এটুকু বুঝে গিয়েছে, তাদের ছেলের বউটা সত্যিই খুব ভালো। দীপের বিষয়ে ডক্টরের সাথে পরামর্শ করার পর ডক্টর জানিয়েছেন, এই মুহূর্তে দীপের মন মানসিকতা কাউন্সেলিং এবং থেরাপি নেওয়ার জন্য প্রস্তুত। এতে অর্পণা বেশ খুশি হয়েছে। মন জুড়ে চলছে প্রাপ্তির আনন্দ। লোকটা তবে সুস্থ হওয়ার পথে, ভালোই হলো। অর্পণার সাথে আলোচনা করে বিহান একজন ভালো কাউন্সিলরের সাথে যোগাযোগ করেছে। এই ডক্টরটাও এভার কেয়ার হসপিটালেই কর্মরত আছেন। ডক্টরের অ্যাপয়েন্টমেন্ট অনুযায়ী দীপের কাউন্সিল মিটের সময় পড়েছে সন্ধ্যা 6টায়, তাই আজও ভার্সিটিতে এসেছে অর্পণা। যদি সকালে কিংবা দুপুরে পড়তো, তাহলে সপ্তাহে একদিন ভার্সিটি কামাই করত। ইদানিং অর্পণার কি যেন হয়েছে, সে দীপকে ছাড়া কিছুই বোঝে না। মন জুড়ে সারাক্ষণ দীপের আন্দোলন চলতে থাকে। মেয়েটা বোধ হয় ভালোবাসার মতো পাপ করেই ফেলেছে। অর্পণার ভাবনার ঘোর কাটল ইরার প্রশ্নে। অর্পণ, দীপ ভাইয়ার শরীর এখন কেমন? অর্পণা ইরার দিকে তাকিয়ে মুচকি হেসে বলল, আলহামদুলিল্লাহ, উনি এখন অনেকটা স্টেবল। আজ থেকে কাউন্সিল শুরু, এরপর ধীরে ধীরে উনি সুস্থ হবেন ইনশাআল্লাহ।
অর্পণার মুখের সরল হাসিটুকু সবার নজর কাড়ল। অরুণ বলল, ইদানিং তোকে খুব সুখী মনে হয় অপর্ণা। আল্লাহ তোর সুখ দীর্ঘস্থায়ী করুন। হুম। আগের অর্পণার মুখে হাসি ফোটানোর যেন বিশ্ব জয় করার চেয়েও কঠিন হচ্ছিল। আর এখন সে কথা বলার আগেই মুচকি হাসে। অর্পণা ঠোঁট বাঁকিয়ে হেসে বলল, আরে ওনাকে কমফোর্ট ফিল করাতে হাসতে হয়, হাসি মুখে কথা না বলে উনি আবার আমার কথায় পাত্তা দেয় না, যেন আমি কোনো ভিন গ্রহের বাসিন্দা। আমাকে খালি চোখে দেখাই যায় না এমন একটা ভাব করে চলেন। আমিও বা কি করতে পারি, ওনাকে তো কথা শোনাতেই হবে, তাই জোর করে হাসতে হয়। এখন ওনার সাথে সব সময় হাসতে হাসতে তোদের সাথেও, এই আর কি। রাত্রি কোনা চোখে অরুণকে দেখে মুখটা বাংলার 5 বানিয়ে বলল, দীপ ভাই নীরব থেকেও তোকে কেমন পাল্টে দিল বল। অথচ এমন কিছু মানুষ আছে যারা পাল্টে দেওয়া তো দূর, খোঁটা দিয়ে কুল পায় না। অরুণ ঠিক বুঝলো কথাটা ওকেই বলেছে। সে সহসায় রাত্রির দিকে তাকিয়ে রাগী কণ্ঠে বলল, এই তুই কি আমার বউ যে তোকে পাল্টাতে যাব? অপর্ণা যেভাবে দীপ ভাইয়ের সেবা করে তুই করিস? অপর্ণা সারাক্ষণ দীপ ভাইকে জড়িয়ে ধরে থাকে, তুই থাকিস? একটু পায়ে পা দিলেই ইচ্ছাত করে ওঠে, হাত ধরতে নিলে সরিয়ে নেয়, কাঁধে নিঃশ্বাস ফেললে। আর বলতে পারল না অরুণ। রাত্রি দাঁত কটমট করে তাকালো ওর দিকে। ওকে এভাবে তাকাতে দেখে ঠোঁট কামড়ে ভ্রু নাচালো অরুণ। মানে, এভাবে তাকানোর কি হলো? সে কি ভুল কিছু বলেছে নাকি? সত্যি তো, একটু টাচ করলেই ছ্যাত করে ওঠে। ওদের তাকানোর মাঝেই পল্লব নাক ছিটকে বলল, ছি, এসব কি অরুণ? রাতে কেন তোকে জড়িয়ে ধরতে যাব? ও কি তোর বউ? আর ও যাই বলে তুই কেন নিজের গায়ে মাখিস ভাই? খোটা তো ওকে আমিও দেই, আমাকেও তো বলতে পারে, তাই না রাত? রাত্রি আরও দ্বিগুণ হারে নাক ছিটকিয়ে বলল, দেখ, তোর মতো আঠারো বেটির জামাইয়ের সাথে আমি, আল্লাহ, এই নাশকতা হতে দূরে রাখুন। আমি তোদের কাউকেই বলিনি, আমি বলেছি আমার স্পেশালকে। রাত্রির এহেন কথায় তেতে উঠল অরুণ। সহসায় চেপে ধরল রাত্রির হাতের কনুই। ব্যথায় কোকিয়ে উঠল রাত্রি। অরুণ দাঁতে দাঁত চেপে বলল, স্পেশাল? কে তোর স্পেশাল রাত? কার সাথে কি চলে তোর? এজন্যই আমার কল ধরিস না। কি হলো উত্তর দে। ইরা অপর্ণ, ওকে মুখ খুলতে বল, নয়তো থাপড়ে গাল ফাটিয়ে দেব, বলে দিলাম। রাত্রি হাতের ব্যথায় চোখ মুখ কুঁচকে বলল, তোর কি? তুই কেন এত রিয়াক্ট করিস? হাত ছাড় ওর, কথায় কথায় মারার অভ্যাস হয়ে গেছে তোর। সবসময় সহ্য করবো না বলে দিলাম, ছাড়। ছাড় না, আল্লাহ, কুত্তার বাচ্চা, ছাড়। ঝাড়া মেরে হাতটা ছেড়ে দিল অরুণ। পরপর কণ্ঠ খাদে নামিয়ে দাঁতে দাঁত চেপে বলল, সাহস খুব বেড়েছে না? একা পাই খালি একবার, তারপর বুঝাবো আমার রিয়েক্ট করার কারণ কি। একদম হাড়ে হাড়ে টের পাবো। রাত্রি আমতা আমতা করে বলল, কি কি করবি? একা পেলে কি করবি তুই? চল দেখাই কি করতে পারি। তোকে আমি খুব ভদ্র ভেবেছিলাম। অথচ আমি তোর সাথে সবচেয়ে অবদ্ধ হতে চাই। ওদের কাণ্ড দেখে পল্লব পকেট থেকে ফোন বের করে কার নম্বরে যেন ডায়াল করে কল ঢোকালো। কিছুক্ষণ বাদে বলল, হ্যালো রাসেল ভাই, ঢাবির কার্জন হলের সামনে একজন কাজী পাঠান তো, তাড়াতাড়ি পাঠায়েন। এরা পল্লবের বাহুতে চাপড় মেরে বলল, তুই এসব কাজই দিয়ে কি করবি ভাই? বিয়ে শাদী করবি নাকি? মেয়ে দেখবো? না, আমি সিদ্ধান্ত নিয়েছি এই অবিবাহিত জামাই বউকে এবার বিবাহিত বানিয়ে দিব। ঝগড়া করার হলে নিজেদের বাড়িতে গিয়ে করবে, ফ্রিতে আমাদের কানটা একটু নিস্তার হবে। এরা ঠোঁট টিপে এই দুটোকে বাসর ঘরে বসিয়ে দিলেও ঝগড়া করবে। আর এদের ঝগড়ার যা ধরন, মানুষ ঝগড়া করে, মারামারি করে, টপকে থাকে, আর এরা ঝগড়া করতে করতে প্রেমালাপ করে। তাদের সাথে পরিচয় না হলে এই বিনোদনটা মিস করে যেতাম সত্যি ভাই। বাসর ঘরের কথা শুনে লজ্জায় লাল হয়ে গেল রাত্রি। নিজেকে সামলে হালকা কটাক্ষ করে বলল, তোর সাথে প্রেম আলাপ আর আমি মোটেও না। আমি প্রেম আলাপ করলে আমার স্পেশালের করব। অরুণ ধমকে বলল, রাত, মেজাজ খারাপ করিস না। তোর কি? সবার ঝগড়াঝাটি দেখে অর্পণা হালকা রাগত স্বরে বলল,
ভাই থাম তোরা, কি বাচ্চাদের মতো শুরু করে দিয়েছিস? যে যার ক্লাসে যা। আমিও এখন ফিরবো, লেট করলে উনি আবার রাগ করে থাকবেন। অর্পণার স্বামী প্রীতি দেখে অবাক হলো সবাই। পল্লব হাততালি দিয়ে বলল, বাহ বাহ, অতিনিষ্ঠ প্রতিভক্তি নারী। তাকে দেখলে আমার বিয়ে শাদী করার আগ্রহ জাগে রে। তোর মতো একটা প্রতিভক্তি নারী জুটলেই আমার জীবন ধন্য। অর্পণা হাত উঁচিয়ে জামার কলার টেনে ভাব নিয়ে উঠে দাঁড়ালো। ওর সাথে সবাই উঠে পড়ল। অর্পণাকে তারা রিকশায় তুলে দিয়ে তারপর ক্লাস করতে যাবে। অর্পণার কথাগুলো শুনে অরুণের খুব ইচ্ছা করছে রাতকে বলতে, যেন অর্পণার থেকে স্বামীর মন রক্ষার টিপসগুলো শিখে নেয়। কিন্তু বলতে গেলেই সবার সামনে ছ্যাদ করে উঠবে এই মেয়ে। বেয়াদব তো, নাছোড় বান্দা একটা। এখন থাক, যত খুশি উড়ে বেড়াক। একবার একা পেলে একদম সব মাথার ভেতর সেট করে দিবে। সন্ধ্যা নাগাদ বের হলো চারজন। উদ্দেশ্য এভার কেয়ার হসপিটাল। সামনের সিটে বসেছে বিহান আর মেধা, পিছনের সিটে অদীপ আর অর্পণা। রমনা থেকে বসুন্ধরা পৌঁছাতে ঘন্টা খানিক লাগবে। সাথে যদি জ্যামে আটকে যায় তাহলে সেটা অন্য হিসেব। সময়টা শীতের মাঝামাঝি হওয়ায় বিকাল বিকালই চারপাশ কুয়াশাচ্ছন্ন হয়ে গিয়েছে। সেই সাথে আজকের তাপমাত্রাও বড্ড কম। অগত্যা সকলেই শীতের জামা নিয়ে নিজেদের মুড়িয়ে রেখেছে। অর্পণা একবার কোনা চোখে দীপকে দেখল। সে সব সময়কার মতো অর্পণার দিকেই তাকিয়ে। সামনে বিহান মেধা থাকায় চুপচাপ বসে আছে। বিহানকে দীপ এখন আর ভয় পায় না, তবে কথাও বলে না। মেধার ব্যাপারটা আলাদা, কারণ মেধা নিজেই দীপকে ভয় পায়। দীপের পরনে গ্রে কালারের লেদার স্যুট, গ্রে প্যান্ট আর স্যুটের ভিতরে থাকা শার্টটা হোয়াইট কালার। অর্পণা যখন দীপকে রেডি করিয়েছিল তখন মন ভরে দেখার পরেও কেন যেন তার তৃষ্ণা মিটছে না। ঘুরে ফিরে নজর বারবার দীপের মাঝেই আটকাচ্ছে। গাড়ি স্টার্ট হতেই সাই সাই করে বাতাস ছুটে এলো ভিতরে। তীব্র শীতে কেঁপে উঠল অর্পণা। তার গায়ে শুধু সামান্য কাশ্মীরি শাল। অগত্যা ভেতর থেকে জানালাটা অফ করে দিল। গাড়িটি হাই রোডে পৌঁছাতেই দীপ অর্পণার হাত খামচে ধরল। আজ 2 মাস পর বাহিরে এসে বড় বড় যানবাহন দেখে দীপ আবারও ভয় পাচ্ছে। বিষয়টা বুঝতে পেরে অর্পণা রোড সাইডে চলা যানবাহন সম্পর্কে অনেক কথা বলল, যেন দীপের ভয়টা কমে যায়। কিন্তু এতে তেমন কোনো লাভ হলো না। দীপ এখনও ভয় পাচ্ছে। কোনো উপায় না পেয়ে অর্পণা হাত বাড়িয়ে কাছে আসতে বলল। দীপের ঠোঁটে হালকা হাসি ফুটল। সে এক লহমায় ঢুকে গেল অর্পণার শালের ভিতর। অনেকটা সময় বাহিরে থাকায় দীপের হাত বরফের মতো ঠান্ডা হয়ে আছে। সেই ঠান্ডা হাত অর্পণার পেট গলিয়ে পিঠে রাখল দীপ। এমনিতেই বরফের মতো ঠান্ডা হাত, তার উপর দীপের এহেন স্পর্শ। থরথর করে কেঁপে উঠল অর্পণা। শক্তপোক্ত ঢোক গিলে দীপের স্যুট চেপে ধরল। দীপ অবুঝের মতো মুখ করে তাকিয়ে আছে, যেন কিছুই বোঝে না। একটা নাদান বাচ্চা তিনি। অর্পণার কি যে অস্বস্তি লাগছে। অস্বস্তি কাটাতে দীপের হাতটা সরাতে চাইলে বাধা দিয়ে দীপ আরও শক্ত করে ধরল। অবুঝের মতো মুখ করে বলল, এমন করো কেন? ঠান্ডা লাগছে। অর্পণা অসহায় ভঙ্গিতে দীপের দিকে তাকালো। বলি দেওয়ার জন্য দীপ সব সময় ওর মাথাটাই কেন বেছে নেয় আল্লাহ মালুম। অর্পণার অস্বস্তিকে আরও কয়েক ধাপ উপরে তোলার জন্য ওর গলায় মুখ গুজে দিল দীপ। কেঁপে উঠল অর্পণা। চোখের সামনে নিজের অঘোষিত সর্বনাশ টের পেয়ে দীপের মাথাটা সরাতে চাইলে দীপ শব্দ করে বলল। মুখও ঠান্ডা। অর্পণা হালকা মেজাজ দেখিয়ে বলল, আমি কি গ্যাসের চুলা নাকি ওভেন যে নিজের মুখ হাত গরম করতে আমায় ব্যবহার করবেন? দীপ অর্পণার গলায় গাল ঘষে বলল। উহুম, তুমি ভেলোরা, আমার ভেলোরা। আর কি বলবে অর্পণা? কিছু বলার মতো ভাষা রাখে নাকি এ লোক? সব সময় খালি উল্টোপাল্টা কাজ করে বাচ্চা সেজে বসে থাকেন। আর যত ঝড়ঝাপটা পেরোনোর সেটা একমাত্র অর্পণাকেই পেরোতে হয়।
অর্পণা বিড়বিড় করে বলল, যাতে মাতাল হলেও তাহলে ঠিক আছে, বদমাইশ লোক একটা। আর জীবনে যদি বিয়ে করেছি তাহলে আমার নাম সকিনা। দীপ আবারও তার খড়খড়া গালখানা অর্পণার ঘাড়ে ঘষে বলল, না, তুমি সকিনা না, তুমি ভেলোরা। বারবার কেঁপে উঠছে অর্পণা, দম আটকে আসছে তার। সে দম ফেলে হালকা বিরক্তির স্বরে বলল। আপনার মাথা। দীপ আবারও একই কাজ করে বলল, মাথা না, তুমি ভেলোরা। হয়েছে থামেন এবার। আমি ভেলোরাই। আপনার ভেলোরা। অর্পণা আর দীপের খুনসুটি দেখে হাসছে মেধা। বিহান ফ্রন্ট মিররে তাকিয়ে দেখছে সেই হাসি। কখনো কখনো সরাসরি দেখছে। একসময় মেধার হাত ধরে নিজের কাছে টেনে নিল। তাদের বিয়ের আজ 4 বছর পেরোতে যাচ্ছে, অথচ এখনও কেউ কারোর কাছাকাছি আসেনি। মেয়েটা সর্বক্ষণ নিজেকে বিহানের থেকে আড়াল করে রাখতে চায়। বিহানও কখনো জোর করেনি, সে চায় না মেধা কষ্ট পাক। কাছে আসাআসি একটা অপশনাল ব্যাপার, হলে হলো, না হলেও সমস্যা নেই। ভালোবাসার মানুষটা ঠিক থাকুক, কাছে থাকুক, খুব সুখের সুখ ভাগ করে নিক, আবার খুব দুঃখে কাঁদার জন্য নিজের কাঁধটা বাড়িয়ে দিক। ভালোবাসা খুব সুন্দর, যদি সেটা সুন্দর নজরে দেখা যায়। মেধা বিহানের স্যুটের কলার ধরে ওর দিকে তাকালো। বিহান কণ্ঠ খাদে নামিয়ে বলল, তুমি খুব সুন্দর মেধারানী, একদম আমার মনের মতো। মেধা উৎসুক দৃষ্টিতে তাকিয়ে বলল, কিন্তু আমার মুখের এক পাশ তো ছিন্ন ভিন্ন হয়ে পড়ে আছে। বিহান মুচকি হেসে মেধার গালে ঠোঁট ছুঁয়ে বলল, একটা জাস্ট দাগ, দাগ তো চাঁদের গায়েও আছে সোনা। দাগ আছে বলে কি চাঁদের সৌন্দর্য বেরিন হয়ে গিয়েছে? হয়নি। তুমি আমার সেই চাঁদ মেধা। তোমার সুখের এক পাশ কেন, পুরো শরীর ক্ষত বিক্ষত হয়ে গেলেও আমি তোমার, তুমি আমার অনন্যা, আমার রূপসী। 48 মিনিটের কাউন্সেলিং শেষে দীপকে নিয়ে ডক্টরের রুম থেকে বেরিয়ে এলো অর্পণা। ওয়েটিং রুমে আরও অনেক রোগীরা ওয়েট করছে হয়তো। তথ্যমন্ত্রীর পরিবার বলে দারুণ ফ্যাসিলিটিস পেয়েছে তারা। চাইলে ডক্টরকে বাড়িতে ডেকে পাঠিয়ে কাউন্সেলিংয়ের ব্যাপারটা কভার করতে পারত, কিন্তু অর্পণা তা চায়নি। দীপের এবার বাহিরে বেরোনো উচিত, খোলা পরিবেশে নিজেকে মেলে ধরা উচিত। লোকজনের ভিড়ে যেদিন নিজেকে মানিয়ে নিতে পারবে, সেদিন সম্পূর্ণ সুস্থ একটা জীবন উপভোগ করতে পারবে। অর্পণা দীপকে নিয়ে ডক্টরের চেম্বারের সামনে করিডোরে চলে গেল। সেদিকটা ওদের জন্য খালি করে দেওয়া হয়েছে। আপাতত ওরা যতক্ষণ ওখানে থাকবে, বাইরে থেকে কোনো লোক আসবে না। ওদেরকে যেতে দেখে মেধা ওদের পিছন পিছন যেতে নিলে ওর হাত টেনে ধরল বিহান। ওর কাণ্ডে চোখ উঁচিয়ে তাকালো মেধা, তার চোখে প্রশ্ন বিদ্যমান। বিহান নরম স্বরে বলল, চলো আমার সাথে। কোথায় যাব? ডক্টরের চেম্বারে। কিন্তু কেন? আমি কেন যাব? বিহান বোঝানোর মতো করে বলল, মেধা, তোমার জন্য অ্যাপয়েন্টমেন্ট নেওয়া হয়েছে, আমরা একটু ডক্টরের সাথে কথা বলবো, জাস্ট ইট। বিহানের কথাই তেতে উঠল মেধা, অবিশ্বাস্য কণ্ঠে বলল, হোয়াট? আমার জন্য অ্যাপয়েন্টমেন্ট নিয়েছেন মানে? আমি কি পাগল? আমাকে পাগল মনে হয় আপনার? বিহান, আপনি আমাকে পাগলের ডাক্তার দেখাতে এনেছেন? আমার মুখ ছিন্ন ভিন্ন হতে পারে, আমার মগজ নয়। ছাড়ুন আমার হাত, আমি বাড়ি যাব। কথাটা বলে হাত মুচড়াতে লাগলো মেধা। বিহান ওর হাত টেনে ওকে বুকে জড়িয়ে নিল। এক হাতে শক্ত করে নিজের সাথে মিশিয়ে রেখে অন্য হাতে মাথার ঘোমটা ফেলে মাস্কটা খুলে দিল। মেধা রাগে ফুঁসছে। বিহান এক হাতে ওর ছিন্ন ভিন্ন মুখখানা আগলে নিয়ে বলল, এটা পাগলের ডক্টর নয় জান, এখানে সবাই আসতে পারে, যারা চিন্তাগ্রস্ত, মানসিকভাবে হতাশা ভোগে, নিজেকে নিয়ে হীনমন্যতায় ভোগে, সবাই আসতে পারে। তুমি শুধু আমার সাথে যাবে, ডক্টর যা যা জিজ্ঞেস করে তার সবটা উত্তর দেবে, তারপর ডক্টর তোমার সাথে কিছু কথা বলবে, দ্যাটস ইট। জান আমার, বায়না করিস না, তোর বিহান তোর খারাপ চাইবে বল? সোনারে, একটু ট্রাস্ট কর আমায়। শুনল না মেধা। কাঁদতে কাঁদতে বিহানকে ধাক্কা দিয়ে নিজের থেকে সরিয়ে দৌড়ে গেল অর্পণার কাছে। কিছুটা দূরে দীপ অর্পণা দাঁড়িয়েছিল।
মেধা দৌড়ে গিয়ে অর্পণাকে পেছন থেকে জড়িয়ে ধরল। হঠাৎ এমন হওয়ায় ফিরে তাকালো অর্পণা। মেধাকে এরকম বিধ্বস্ত দেখে ওকে টেনে সামনে আনলো অর্পণা। চোখের পানি মুছে দিতে দিতে বলল, কি হয়েছে মেধাপু? এভাবে কান্নাকাটি করার কারণটা কি? বিহান ভাই কিছু বলেছে? মেধা ঢোক গিলে ফোপাতে ফোপাতে বলল, তো তোমার ভাই আমাকে পাগল ভাবছে অপর্ণা। আমি কি পাগল? আমি কেন পাগলের ডাক্তার দেখাবো বলো? এটা কেমন আপনার ওনার? আমি এসব কেন মানবো বলো? অর্পণা মুচকি হেসে বলল, বোকা মেধা রানী, তোমায় কে বলেছে এটা পাগলের ডক্টর? এখা অর্পণাকে বলতে দিল না মেধা। গাল থেকে হাত সরিয়ে বলল, জানি, শুনেছি ওসব। তোমার ভাই বলেছে আমাকে। আমাকে বাহানা দিচ্ছ তোমরা। আসলে তোমরা আমাকে পাগল ভাবো। ভাইয়া অবুঝ, তাকে তুমি যা খুশি বুঝাতে পারো। আমি পারবে না। আমি ওসব মানবো না অপর্ণা। আমি এক্ষুনি বাড়ি যাব। তোমাদের বিশ্বাস করে এখানে আসাটা আমার সবচেয়ে বড় ভুল ছিল। কথাটা বলে পিছাতে চাইল মেধা। অর্পণা ওর বাহু শক্ত করে চেপে ধরে সামনে এনে দাঁড় করালো। নিয়মিত ক্যারাটে জগিং করার ফলে অর্পণার শরীরে প্রতিটি হাড় সতেজ এবং শক্তিধর। তাই ওর শক্তির সাথে পেরে উঠল না মেধা। জল জল চোখে অর্পণার দিকে তাকিয়ে ফোপাতে লাগলো। অর্পণা আবারও ওর চোখ মুছে দিয়ে দাগ পড়া গালটায় হাত বুলিয়ে বলল, এইটুকু, শুধু এইটুকু দাগ তোমায় দমিয়ে রাখছে মেধাপু? আর 6টা বছর পেরোতে যাচ্ছে, একটাবার বাইরের নরম হাওয়া গায়ে মেখেছো তুমি? বিহান ভাইয়ের সাথে কোথায় ঘুরতে গিয়েছো তুমি? ভালোবাসার সময় কাটিয়েছো কোথাও? তোমার কি সুস্থ স্বাভাবিক জীবন কাটাতে মন চায় না? বিহান ভাইয়ের সাথে সংসার সাজাতেও ইচ্ছে করে না? মেয়েদের নাকি মা হওয়ার খুব শখ থাকে। যদিও আমার নেই, সেসব নিয়ে ভাবা হয়নি কোনোদিনও। তুমিও কি ভাবোনি সন্তান সন্ততি চাও না? পারো থেমে গিয়েছিল বলে তুমিও থেমে যাবে? এতে পারো শান্তি পাবে? পাওয়া কি সম্ভব? কেন অবুঝের মতো আচরণ করছো? বিহান ভাইয়ের ভালোবাসার খাতিরে নিজেকে ভালোবাসতে শেখো মেধাপু। মেধা সমানে ফোপাচ্ছে। কিছু বলতে চাচ্ছে তবে পারছে না। কান্নারা গলায় দলা পাকিয়ে রেখেছে। অর্পণা মেধার মাথায় হাত বুলিয়ে পিঠে হালকা চাপড় মারতেই শক্ত করে কেঁদে দিল মেধা। নিজেকে সামলাতে অর্পণার হাত খামচে ধরল। ব্যথা পেল অর্পণা, তবে সেসবে পাত্তা দিল না। সে তো মির্জাবাড়ির সুখ স্বাচ্ছন্দ্য ফিরিয়ে দিতেই এসেছে। তাহলে এটুকু আঘাত সহ্য করতে পারবে না কেন? একটা পরিবার ঠিক করা চারটিখানি কথা নয়। টানা 5-7 মিনিট কাঁদার পর মেঘা ভাঙা স্বরে বলল, আমি ওখানে গেলে কি ঠিক হয়ে যাব? আমার চেহারা ঠিক হয়ে যাবে? কোনো সার্জারি ছাড়া সব ঠিক হবে অর্পণা? অর্পণা ফের মুচকি হেসে সকৃত কণ্ঠে বলল, না, তোমার চেহারা ঠিক হবে না, তবে তুমি ঠিক হবে। তোমার মনের ভয়, ভীতি, হীনমন্যতা সব কেটে যাবে আপু। লক্ষ্মী আগারওয়ালের কথা শুনেছো? আচ্ছা, ওনাকে না চেনো? চাপাক মুভির তো দেখেছো তাই না? ওই মুভিটা ওনাকে ঘিরেই তো হয়েছে তাই না? লক্ষ্মী আগারওয়ালকে 15 বছর বয়সে এসিড ছোড়া হয়েছে। ঝলসে যায় ওনার মুখ। কত কটাক্ষ, বাজে পরিস্থিতির মুখে পড়েছেন। তার ধারণা তুমি আমি কেউ করতে পারবো না আমরা। একমাত্র ভুক্তভোগীই জানেন সেসব। তারপরেও লক্ষ্মী আগারওয়াল থেমে থাকেনি মেধাপু। তিনি মনের জোরে সেই আধপোড়া মুখ নিয়ে এসিডের বিরুদ্ধে লড়েছেন। আইনের নতুন প্রথা তৈরি করার জন্য লড়াই করেছেন সে। যেখানে ওই ঝলসে যাওয়া মুখ নিয়ে তিনি এতটা লড়াই করতে পেরেছেন, সেখানে তুমি একপাশের কাটা দাগগুলো নিয়ে 6টা বছর ধরে পিছিয়ে আছো। তোমাকে তোমার চেহারা নয়, বরং নিজের মনকে পরিবর্তন করতে হবে। নিজেকে ভালোবাসতে হবে, কনফিডেন্ট হতে হবে। সামান্য রূপ বিনষ্ট হওয়া মেয়েদের দমাতে পারবে না আপু। বি স্ট্রং, বি সিরিয়াস। রূপ সৌন্দর্য লাইফের মেইন মিনিং হতেই পারে না। এটুকু জাস্ট অপশনাল। সৌন্দর্য যদি সুখ এনে দিত তাহলে প্রিন্সেস ডায়না পতিহীনা হতো না। নিজেকে নিয়ে ভাবো আপু, সুন্দর জীবনের কথা ভাবো। অর্পণার কথাগুলো মনোযোগ দিয়ে শুনল মেধা। আবারও জাপটে ধরল অর্পণাকে। কাঁদল অনেকটা সময়। তার কি নিজেকে ভালোবাসা উচিত? অর্পণার কথাগুলো শোনা উচিত? দোলাচলে ভুগছে মেয়েটা।
বিহান এগিয়ে এসে অর্পণার থেকে মেধাকে টেনে নিল, বুকের মাঝখানটায় শক্ত করে জড়িয়ে ধরে বলল,